হয়তো ঝুমুরের লেটেস্ট ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হয়তো সে জানে না কোন কালারটা চলছে কোন কালারটা চলছে না, কিন্তু সে যেমনই হোক সে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। সো ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকবে। তুমি কাদের সাথে নিজেকে তুলনা করছো? আমি কারোর সাথে নিজেকে মিলাচ্ছি না, আমি চাই যে আমাকে যেন তোমার সাথে মানায়। ঝুমুর তুমি একটা বোকা। নাবিলা কি বললো না বললো সেটা তুমি এখনো ধরে বসে আছো। তোমাকে নাবিলার মতো হতে হবে না, প্লিজ। কিরে, খুব ভয় পেয়ে গেছিস? বয়স বয়স, এই বয়সে শরীর একটু এদিক সেদিক করবে না? হ্যাঁ, একটু বিপি একটু সুগার কম বেশি হবেই, দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। আর সব যাতে জলদি ঠিক হয়ে যায় সেজন্য মুরগির স্যুপ আর তোমার প্রিয় হালুয়া নিয়ে এসেছি, গাজরের হালুয়া। এই যে এবার তোমার শ্বশুর তোমার হাতে রান্না খেয়ে একদম সুস্থ হয়ে যাবে। দেখছো না, তোমাকে দেখার পরই হাসিতে একদম মুখটা ভরে গেছে। আচ্ছা শোনো, এই ফারদিনকে এখন কিছু জানানোর দরকার নেই, দূর থেকে শুধু শুধু টেনশন করবে। কিন্তু আমার তো মনে হয় ফারদিনকে জানানো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। মা আসুন খেয়ে নিন। মা টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন খেয়ে নিন। ঝুমুর, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তোমার চাচাকে এত কাহিলীর আগে কখনো দেখিনি। ডাক্তার বললো আগামী 24 ঘন্টা ক্রিটিক্যাল সময়, আর আমি দেখো বাসায় এসে বসে আছি। মা আপনি একদম চিন্তা করবেন না, আপনারও তো রেস্টের দরকার আছে, আর ফারহান তো ওখানে আছে। মা চলুন খেয়ে নিন। ঝুমুর তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, ভালো লাগছে। যাও। বাবা, বাবা কাল মনে হয় ম্যানেজার সাহেব আসবেন, তোমার কয়েকটা সাইন লাগবে। বাবার শরীর খারাপ লাগছে? চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক আছি। এসো, এখানে এসে একটু বসো, এসো। ফারহান বাবা, শোনো, আমি জানি না আমার জীবনের আর কয়দিন বাকি, কিন্তু অবস্থা যা মনে হচ্ছে, আমার মনে হয় তোমার সাথে কিছু কথা বলে নেওয়াটা খুব জরুরি।
কি বলছো বাবা? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? আজকাল তো এসব অসুখকে কেউ পাত্তাই দেয় না। তুমি কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, ভেবো না তুমি। ভাবতে হয়, ভাবতে হয়। দিনের বেলা তোমার মা আর ঝুমুর থাকে, সব কথা বলতে পারি না, আর চাইও না সব কথা তারা শুনুক। আজ না হয় কাল সবাইকে যেতে হবে, যাওয়া নিয়ে তাই আমার কোনো ভয় নেই। আল্লাহ আমাকে আনন্দের জীবন দিয়েছে, তোমার আর ফারদিনের মতো সন্তান দিয়েছে, ঝুমুরের মতো বউ দিয়েছে। আমি জানি, আমি জানি আমি চলে যাওয়ার পর তুমি সব ঠিক মতো সামলে নিতে পারবে। তারপরও তারপরও কিছু কথা থাকে যা বলতে ইচ্ছে করে। আচ্ছা বাবা, এসব কথা কি তোমার এখনই বলতে হবে? একটা কথা মনে রেখো, সারাটা জীবন মানুষকে নানান ভূমিকা পালন করতে হয়, তোমাকেও তাই করতে হবে। তোমাকে ভালো ছেলে হতে হবে তোমার মায়ের কাছে, ভালো স্বামী হতে হবে ঝুমুরের কাছে, আবার ফারদিনকেও তোমার দেখে রাখতে হবে। ঝুমুর আর তুমি দুজনে মিলে খুব সুখে আছো দেখে আমার বুকটা ভরে গেছে। ঝুমুর ঝুমুর খুব ইনোসেন্ট, এই পৃথিবী সম্পর্কে ওর ওর কোনো ধারণা নেই। কিন্তু বাবা, তুমি তো সব জানো, সব বোঝো। এই এই সংসার জীবনে ও যদি কোনো ভুল করে ফেলে, তুমি ওর উপর রাগ করো না বাবা। প্রয়োজনে প্রয়োজনে পথ দেখিয়ে দিও, কিন্তু পথে একা ছেড়ে দিও না বাবা। আমি তোমার বড় চাচাকে কথা দিয়েছিলাম, খুব জোর গলায় বলেছিলাম আপনার মেয়ে ঝুমুরকে খুব দেখে রাখবে আমার ফারহান। বাবা, ঝুমুর তোমার স্ত্রী, ওর খেয়াল রাখাটা আমার কর্তব্য এবং দায়িত্ব। হ্যাঁ, তোমার উপর আমার সেই বিশ্বাস আছে, কিন্তু ভয় হলো ঝুমুরের সরলতা, ওর অভিমানী। মফস্বলের একটা জায়গায় ওর বাবার সাথে ও বেড়ে উঠেছে, এই পৃথিবী সম্পর্কে ওর তেমন কোনো ধারণা নেই, তাই ভয় হয় এই সরলতার সুযোগ নিয়ে কেউ না ওর কোনো ক্ষতি করে ফেলে। ফারহান, বাবা আমার, ঝুমুরকে ঝুমুরকে তুমি তোমার যোগ্য করে নিও, ওকে ওকে সাহস দিও বাবা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি আমি জানি তুমি আছো, তুমি আছো। খুব ইচ্ছে ছিল নাতি নাতনিদের মুখ দেখবো, ওদের সাথে খেলবো। যদি যদি তা না হয়, তুমি তুমি ওদের বলো যে তাদের দাদা তাদের খুব ভালোবাসতো। আমার আমার ভাগের আদরটা তুমি ওদের দিও। হুম?
ওঠো, 2টো বেজে গেছে, ওষুধ খেতে হবে। বাবা, বাবা, বাবা ওঠো, বাবা, ওষুধ খেতে হবে, ওঠো। দেখো ঘুমোচ্ছে এখনো। বাবা, 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 বাবা ওঠো, বাবা। আমি জানতাম না, আমি জানতাম না যে আমি এই পরিবার থেকে সব অধিকার হারিয়ে ফেলেছি। আমি জানতাম না আমি এই পরিবারের কেউ না। আসলে ফারদিন, ব্যাপারটা তেমন না। তাহলে ব্যাপারটা কি ভাই? আমাকে একটু এক্সপ্লেইন করো প্লিজ। বাবা অসুস্থ হয়ে পড়লেন, তোমরা আমাকে জানালে। বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হলো, তাও আমাকে জানালে। কখন জানালে? বাবা যখন মারা গেলেন। বাবার মরা মুখ দেখার জন্য আমাকে ডেকে পাঠালেন। এই হাতে বাবার কবরে মাটি দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠালেন। কিন্তু কেন? কেন বাবাকে জীবিত দেখার অধিকার আমার নেই? আসলে ফারদিন, বাবা যে ভেতরে ভেতরে এতটা অসুস্থ ছিলেন, আমরা কেউ সেটা বুঝতে পারিনি। তাছাড়া বাবাই বলছিলেন তোকে যাতে না জানাই, তুই অযথা টেনশন করবি। তার মানে বাবা যখন হসপিটালে অসুখে কষ্ট পাচ্ছিলেন, আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, তাদের সাথে হা হা হি করে বেরিয়েছি তোমাদের জন্য। তোমাদের জন্য সারাটা জীবন আমাকে এই গিল্ট বয়ে বেড়াতে হবে। বাবার সাথে আমি শেষ দিন একটু অভিমানই করেছিলাম। কতবার ফোন দিয়েছিল, আমি ভালো করে কথাও বলি। তোমরা তোমরা আমাকে বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলেন না ভাইয়া। আমাদের ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে যে চাচা আমাদের ক্ষমা করবে না।
বড় চাচা চলে যাওয়াতে তুমি কতটা কষ্ট পেয়েছো সেটা আমি আজকে বুঝতে পারছি। চাচাকে আমি সবসময় ভুল ভেবেছি, দূরের মানুষ ভেবেছি। মনে হতো আমার বাবার জন্য চাচার কোনো চিন্তা ভাবনাই নেই। কিন্তু কাছে আসার পরে আমি বুঝতে পেরেছি যে চাচা আমাদের কতটা ভালোবাসতেন। আমার কি দুর্ভাগ্য দেখো, সময় পেলাম। চাচা মারা যাওয়ার পরে আমি যেন দ্বিতীয়বারের মতো বাবাকে হারালাম। তুমি ভেবো না আমি নিজের কষ্টের মধ্যে তোমার কষ্টের কথা ভুলে গেছি। আমার মনে আছে কিছুদিন আগে তুমি তোমার বাবাকে হারিয়েছো, আর এখন তোমার চাচাকে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। সরি কেন? আসলে ভাইয়ারি বিয়ে নিয়ে আমি অনেক কথা বলেছি। আমি চাইনি বিয়েটা হোক। বাবার সাথে এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছিল। তবে আপনাকে দেখার পর মনে হয়েছে বাবাই ঠিক ছিল।